সাপোর্ট করেছে গণ অভ্যুত্থানে, আমি মনে করি এটা একটা খুবই প্রশংসনীয় ঘটনা, খুবই একটা, তাদেরও সহ্য ছিল না, তারা যে ইউনিফর্ম পরে রাজনীতির থেকে দূরে থাকে তাদের পক্ষে আর নেওয়া সম্ভব হচ্ছিল না। জুলাই গণঅভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে বেশ বিভ্রান্তি এখনো দেখা যায় এবং জাতিসংঘের যে হিসাব তাতে বলা হয়েছিল যে ১৪০০-র মতো প্রাণহানি হয়ে থাকতে পারে। তারপরে কিন্তু মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এখন পর্যন্ত যে সংখ্যা বলছে সেটা ৮৩৬ জন। আবার সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন যে এই সংখ্যা আসলে জাতিসংঘের যে সংখ্যা বলেছে তার চেয়েও বেশি হতে পারে। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে এই সংখ্যা নির্ধারণে এত দেরি কেন হচ্ছে, এবং আপনারা অন্তর্বর্তী সরকারের তো অন্যতম একটা দায়িত্ব ছিল এই বিষয়গুলোকে সুরাহা করা, সেই ক্ষেত্রে আপনারা করতে পারেননি। আচ্ছা ভাই, ঠিক আছে ফাইন। তাহলে আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছে ৫৫ বছর আগে, মুক্তিযুদ্ধে ঠিক কতজন মারা গিয়েছিল আমরা সুরাহা করতে পেরেছি? এটা কি এত সোজা ব্যাপার? এখন আপনি বলতে পারেন এটা অনেক নিকট অতীতের ব্যাপার। আমরা সুরাহা করিনি কোথায়? আমরা তো ৮৫০-র মতো সুরাহা করেছি, এখন নাম উল্লেখ করে, ঠিকানা উল্লেখ করে, পিতার নাম উল্লেখ করেছি। এখন জাতিসংঘ যেটা বলেছে, জাতিসংঘ বিভিন্ন সোর্স থেকে পাওয়া তথ্যে তাদের মনে হয় এটা ১৪০০ পর্যন্ত হতে পারে। তারা তো ১৪০০ লোকের নাম লিস্ট দিয়ে বলে না এই যে ১৪০০ লোক, তারা বলেছে বিভিন্ন সোর্সের থেকে পাওয়া তথ্য অনুযায়ী তারা একটা নিরপেক্ষ তদন্ত করেছে, বলেছে ১৪০০-র মতো হতে পারে। আর আমরা সেখানে স্পেসিফাই করে ৮৭০ না ৭২ জনকে আইডেন্টিফাই করেছি। অনেককে আমরা করতে পারি নাই, আমরা অনেক 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 কাজে ব্যস্ত ছিলাম, তারপর আমরা এখানে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলাম। কিন্তু কিছু ক্ষেত্রে আছে অনেক লাশ, আপনি জানেন অনেক গুম কমিশনের প্রতিবেদন সহ বিভিন্ন জায়গায় বেরোচ্ছে, অনেক লাশের পেট কেটে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। অনেক আনমার্কড গ্রেভ আছে যেখানে আমরা জানি না কোথায় কবর দিয়েছে। গুমের শিকার অনেক ব্যক্তি আছে যাদের এখনো কোনো খোঁজ নাই, সে যে মরে গেছে এটাও জানা যায় না। কাজে আমরা আপাত দৃষ্টিতে প্রায় ৯০০ জনকে পেয়েছিলাম, এই কাজ অব্যাহত ছিল। আমরা ডিএনএ টেস্ট করেও কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে সচেতন হতে হয়েছে, নিশ্চিত হতে হয়েছে। এখন আন্তর্জাতিক অপরাধ আদালতে চিফ প্রসিকিউটর বলেছে, আমি তার সাথে কোনো কন্ট্রাডিকশন দেখছি না। আমরা যেই তথ্য উদ্ঘাটনের কাজটা কন্টিনিউ করেছিলাম, সেটারে যদি ওনারা পুনরায় শুরু করেন, রিজিউম করেন, তাহলে এই নাম্বারটা আরো বাড়বে, বেড়ে গিয়ে এটা ১৪০০ হতে পারে, আরো বেশি হতে পারে। এখন আপনি ১৪০০ নাকি ৯০০, এটা একটা ব্যাপার। যদি ৯০০ হয়, ৯০০ মানুষকে একটা শাসক মারে কিভাবে? ৯০০ মারলে সেটাও তো গণহত্যা, সেটাও তো মানবতা বিরোধী অপরাধ। কাজে সংখ্যা এত ইম্পর্টেন্ট হচ্ছে কেন? অপরাধটা অনেক বেশি ইম্পর্টেন্ট হওয়া উচিত। সংখ্যা ১৪০০-রও বেশি হতে পারে। আপনি অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন কিছুদিন, এবং সে সময় নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ বর্জন করেছিল। কিন্তু বিএনপি সরকার আসার পরে দেখা যাচ্ছে সেই যে বর্জন, সেটা নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তো এই কমিটির সঙ্গে কি আপনার কখনো আলাপ হয়েছে? না, মোটেও আলাপ হয়নি। তদন্ত কমিটি গঠনের এটা পরে আমার একটু অবাকই লেগেছিল। আমার মনে হয় না ওরা খুব সিরিয়াসলি মিন করেছে। সিরিয়াসলি মিন করলে মোস্ট ওয়েলকাম। সব তো ডকুমেন্টেড আছে কেন আমরা করেছিলাম, আইসিসি রিপোর্ট সহ। তারা আমাদের বলেছিল ৩টা কারণে নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে, সবাই কিন্তু এই দিকটা এড়িয়ে গেছে পরে। একটা হচ্ছে মুস্তাফিজ যদি দলে অন্তর্ভুক্ত হয়, নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। আর হচ্ছে বাংলাদেশের সাপোর্টাররা যদি এদিক সেদিক ঘুরে বেড়ায়, নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। আর হচ্ছে বাংলাদেশের ইলেকশন সামনে, নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। তো আমি এই 3টা জিনিসকে কম্প্রোমাইজ করে আমি দল পাঠাবো? আমি মুস্তাফিজকে পাঠাবো না? বাংলাদেশের সমর্থকদের বলো তোমরা একটা জায়গায় চুপচাপ বসে থাকবা, আর ইলেকশন পিছাই দিব বিশ্বকাপের জন্য? এটা আইসিসির প্রথম যে ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট ছিল সেখানে বলা হয়েছে। এটা আশ্চর্য হয়ে যায়, আমি এখন প্রত্যেক ওই রিপোর্টটা এড়িয়ে যায়। পরে যখন আমরা বললাম যাবো না, তখন তারা আরেকটা রিপোর্ট করালো যেটাতে ওই কথাগুলো এড়িয়ে যাওয়া হয়েছে। আমরা এটা বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের আত্মসম্মানবোধ, আমাদের ইলেকশন সমস্ত কিছু বিবেচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম, এবং অবশ্যই খুবই কারেক্ট সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু অধিনায়ক লিটন দাস তিনি কিন্তু বলছেন যে এই সিদ্ধান্তের পক্ষে তিনি ছিলেন না আসলে, এবং তিনি বলেছেন যে পাকিস্তান, আমি একটা কথা বলি, ভারত অনেক কিছু ওনারা বলতে পারেন, ওনারা আমার সন্তান সম, আমি ওনাদের কথা করবো না। তো ওইখানে আপনার বিসিবি কর্মকর্তারা ছিল, আমি সবার সাথে বসেছি। ওনারা আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে খেলতে তো খেলোয়াড়দের ইচ্ছা করে, তো আপনারা যেটা সিদ্ধান্ত দেবেন সেটাই মেনে নিব। এর বাইরে আমি কোনো কথা ওনাদের কারো মুখে শুনি নাই। এই বিষয়ে আরেকটা প্রশ্ন ক্রিকেটের সাথে সম্পৃক্ত, সেটা হচ্ছে ক্রিকেটার সাকিব আল হাসান, যিনি আওয়ামী লীগের একজন সংসদ সদস্য ছিলেন, এবং তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে, তার মধ্যে হত্যা মামলা রয়েছে। যদিও তার আইনজীবীরা এইসব মামলা মানে জবাব দিচ্ছে বা এইসব মামলা সুরাহা করার চেষ্টা করছে, তো তিনি তাকে ক্রিকেটে ফেরানোর একটা চেষ্টা চলছে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর। সেটা নিয়ে আরো অনেক বেশি আলোচনা হচ্ছে, এবং মানে তারা মনে করছে যে আসলে তাকে ক্রিকেটে ফেরানো উচিত। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আমি এটা নিয়ে সিরিয়াস কোনো কমেন্ট করতে চাই না। বর্তমানে একটা সরকার আছে, জনগণের ভোটে নির্বাচিত সরকার, ওনাদের কাছে যেটা বিবেচনা প্রসূত মনে হয় ওনারা করবেন। আমাদের সময় সাকিবের ফেরার ব্যাপারে দু একবার কথা হয়েছিল, সাকিব নিজেও আমার সাথে কয়েকবার যোগাযোগ করেছিল, আমি ক্রীড়ামন্ত্রীকে বলেছিলাম। তো আমাকে ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদ বলেছিল যে সাকিব নিজের ফিরে আসাটাকে অনেক কঠিন করে ফেলেছে। যে এই আপনার 5ই অগাস্টের পরও সে যেরকম স্ট্যাটাস দিয়েছে বা যেরকম কথা বলেছে, বা যেভাবে তার একটা মানে নিজে যে এই ফ্যাসিস্ট রেজিমের সাথে সমর্থক না, বা এটা হচ্ছে যে ভিন্ন, এটা এক্সপ্রেস করার জন্য যে এরকম একটা অবস্থা আনা দরকার ছিল সেরকম নেয় নাই। এখন বিএনপি সরকার যদি মনে করে বা সাকিব যদি মনে করে যে সেরকম কিছু করা দরকার, এটা তাদের ব্যাপার। তবে আপনাকে একটা জিনিস বলে রাখি, সাকিবকে আমি মনে করি সাকিব
এর মতো বড় প্লেয়ার বাংলাদেশের ইতিহাসে কখনো আসে নাই, এবং এত বড় প্লেয়ারকে আমরা রাজনৈতিকভাবে যেটুক নিরপেক্ষ আশা করি, যতটুকু আপনার মানবিক বোধ সম্পন্ন আশা করি, যেরকম আপনার একটা আইডল হিসাবে তরুণ সমাজের সামনে দাঁড়াবে সেরকম ভাবে আশা করি, দুঃখজনক ভাবে সাকিবের মধ্যে সেগুলির অভাব আছে। সাকিব আল হাসান একটি অভিযোগও করেছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে, সেটা হচ্ছে যে তার বিরুদ্ধে যে মামলা সেটা 1 কোটি টাকা দিলে সেই মামলা থেকে তাকে মানে প্রত্যাহার করে নেওয়া হবে, এরকম একটি অফার নাকি তিনি পেয়েছেন, যদিও তিনি তার বিস্তারিত বলেননি, কিন্তু এরকম একটি অভিযোগ তিনি করেছেন। এবং এই অভিযোগের সঙ্গে আসলে প্রথম আলোর একটা প্রতিবেদন অনুযায়ী যে জুলাই গণ অভ্যুত্থানে হতাহতের ঘটনায় সারা দেশে মামলা হয়েছিল 1862টি এবং তাতে আসামি করা হয়েছিল 3,27,841 জন। এবং আপনাদের মানে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একটি অভিযোগ যে এত মানুষকে যে ঢালাওভাবে মানে আসামি করা হয়েছিল এবং অনেকে ভোগান্তি শিকার হয়েছেন, সেটা আসলে আপনারা ঠেকাতে পারেননি। তো এটাকে কি আপনাদের ব্যর্থতা মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমি বলি যে আওয়ামী লীগ আমলেও এরকম গায়েবী মামলা হতো, আমাদের আমলে গায়েবী আসামি হয়েছে। আপনি যে মামলাগুলোর কথা বলেন, যে আসামির কথা বলেন, এই আসামিগুলা একটা মামলাতে হয়তো 10টা মামলাতে একই আসামির নাম আছে, আসামির নাম্বার এতজন হওয়ার কথা না, মামলার নাম্বার ঠিক আছে। এখন এই মামলাগুলার একটাও সরকার দেয় নাই। আওয়ামী লীগ আমলের সাথে পার্থক্য হচ্ছে, আওয়ামী লীগ সরকার মামলা দিত, পুলিশ মামলা দিত, ছাত্রলীগ মামলা দিত, যুবলীগ মামলা দিত। আমাদের সরকারে কোনো সংগঠন ছিল না, আমাদের সরকারের পক্ষ থেকে একটা মামলাও করা হয় নাই। আপনি যে সময় হত্যা মামলার কথা বলছেন, এখন সরকারের ইন্ধনে বা সরকারের পরামর্শে বা সরকার দলের পক্ষ থেকে কেউ আমরা করি নাই। কারা মামলা করেছে? যারা 15 বছরে ভুক্তভোগী ছিল, এবং এই মামলাগুলোর বিষয়বস্তু একটাও গাইবি না, প্রত্যেকটাই হত্যা ঠিকই হয়েছে। সমস্যাটা কোন জায়গায়? যারা আসামি না তাদেরও আসামি করা হয়েছে, বহু লোককে আসামি করা হয়েছে। এখানে অনেক লোক আছে যাদের এখানে আসলে যুক্ত থাকার কথা না, তার সাথে আমি এগ্রি করছি, বাট এখানে সরকার কি করবে? এখানে পুলিশের কাছে যখন প্রথম দিকে মামলা নিয়ে গেছে, একটা লোক তার সন্তান মারা গেছে, সে কোনো লয়ারের পরামর্শ শুনে হোক, সে প্রতিশোধ স্পৃহাতে হোক, সে যে কোনো কারণে হোক, সে 176 জনের বিরুদ্ধে মামলা দিচ্ছে। তো পুলিশ যখন মামলাটা এফআইআরটা করবে, আমাদের দেশের আইনে কি এফআইআর করার আগে প্রাথমিক তদন্ত করে পুলিশের ইচ্ছা মতো এর নাম বাদ দিবে, ওর নাম রাখবে, এটা কোনো বিধান আছে? কোনো বিধান নাই। তাহলে আমাদের কি করার ছিল? যারা আমাদের এই সমালোচনা করে তাদেরকে বলতে হবে যে একটা মামলাতে 10 জন আসামি না করে যখন 100 জন আসামি করলো, তখন সরকারের এক্স্যাক্টলি কি করার ছিল বলতে হবে তাদেরকে। বলেন যেটা করি নাই আমরা, সরকারের ব্যর্থতা ছিল, আমরা কি করব? ইভেন আমরা যখন পুলিশকে মাঝে মাঝে বললাম যে আপনারা একটু বোঝানোর চেষ্টা করেন যে আপনারা যে এতগুলো মামলা দিচ্ছেন, মামলা তো দুর্বল হয়ে যাবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জবাব যখন বলা হলো, তখন পুলিশ বললো, স্যার আমরা এটা বলতে আমাদেরকে মারতে আসে। বলে শেখ হাসিনার আমলে যখন 100-150 জনকে আসামি করছিস, তখন করছিস কিভাবে, এখন করবি না কেন? এখন এই যে এই ক্ষোভ নিয়ে একটা মানুষ আসছে, তাকে পুলিশ কি উত্তর দিবে? আপনার তখনকার রিয়ালিটি তো বুঝতে হবে, তখন কি একটা দেশে স্বাভাবিক অবস্থা বিরাজ করছিল? এখন যখন এই ধরনের জিনিস হয়েছে, পরে অনেক চিন্তা ভাবনা করে টরে আমি নিজে আমার আইন মন্ত্রণালয়ের অফিসারদেরকে নিয়ে, অ্যাটর্নি জেনারেল বর্তমান আইনমন্ত্রীকে নিয়ে একটা প্রভিশন বের করলাম যে আচ্ছা, পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দিলে বা পুলিশ আপনার এফআইআর জারি করলে একটা দীর্ঘ সময় লাগে, ওই দীর্ঘ সময় পর্যন্ত আপনি আসামি হয়ে থাকেন। তা আমরা এই প্রতিকার দেওয়ার জন্য একটা ব্যবস্থা করলাম যে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার আগে বা এফআইআর পুলিশ আপনার আদালতে প্রতিবেদন দেওয়ার আগে একটা প্রাথমিক প্রতিবেদন দিতে পারে যে না, প্রাথমিক তদন্ত করে দেখলাম এই লোকগুলা মামলাতে জড়িত না। ওই প্রাথমিক তদন্তের ভিত্তিতেই পুলিশ তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে পারে। পুলিশ আদালতে লিখবে, আদালত ছেড়ে দিবে। এই যে বিধানটা, এটা বাংলাদেশে কোনোদিন ছিল না। 173-এর সম্ভবত ধারাটা, এই ধারাটা ইন্ট্রোডিউস করেছি যাতে আপনার এই ভুয়া আসামি বা গায়েবী আসামি থেকে এই প্রবণতাটা বন্ধ হয়, যাতে মানুষ মুক্তি পায়। আর সাকিবের ঘটনা যে বলেছেন, সাকিবের তো উচিত ছিল যে কে তার কাছে টাকা চাচ্ছে সেটা অভিযোগ করা। সে সময় তো আপনার বিরুদ্ধে মানে মামলার আসামিদের জামিনের ক্ষেত্রে হস্তক্ষেপ করার একটি অভিযোগ উঠেছিল, তো এই বিষয়ে আপনার ব্যাখ্যা কি? জি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে প্রশ্নটা করেছেন। আমি মামলার জামিনের ব্যাপারে 2বার কথা বলেছিলাম। একবার হচ্ছে যখন আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির মিটিং এ যেতাম, তো পুলিশ বলছে আমরা এত কষ্ট করে আসামিকে ধরি আর আপনি কোর্টে গেলে ছেড়ে দেয়। এই প্রেক্ষিতে একদিন আমি জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রোগ্রামে বলেছি যে যারা মুক্ত হয়ে পুনরায় সেই অপরাধ করতে পারে, যারা সাক্ষীদেরকে ইন্টিমিডেট করতে পারে, যারা বিদেশে পালিয়ে যেতে পারে, তাদের জামিন দেওয়ার ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। আমার এই প্রত্যেকটা কথা কেস লতে আছে, সিআরপিসির কেস লতে আছে, যে আসামি বের হয়ে এসে আবার ওই অপরাধ করতে পারে বা পালিয়ে যেতে পারে বা সাক্ষীদেরকে ভীত সন্ত্রস্ত করতে পারে, তাদের জামিন দেওয়া যাবে না। এটা আমাদের ফৌজদারি কার্যবিধির বহু কেস লতে আছে, আইনের বাইরে কোনো কথা বলি নাই। শুধু এটা বলেছি এবং এটাও বলেছি যারা আমি জামিন পাওয়ার যোগ্য তাদের অবশ্যই জামিন দিবেন। আমি সারা জীবন আমার এই কথা ডিফেন্ড করবো। এটা বাংলাদেশের আইনে আছে, বাংলাদেশের জুরিসপ্রুডেন্স আছে, পৃথিবীর সমস্ত দেশের আইন আছে, এর বাইরে আমি কোনো কথা বলি নাই। আরেকটা বলেছিলাম, বলি আপনাকে, উচ্চ আদালতের একটা বেঞ্চে 4 ঘন্টায় 800 মামলায়, 800 আসামি না কিন্তু, 4 ঘন্টায় 800 মামলায় জামিন দেওয়া হয়েছিল। আমি শুধু ওই কথাটাই বলেছিলাম যে এখানে কি বিচারিক বিবেচনা প্রয়োগ করা হয়েছিল কই নাই, প্রশ্নটা করেছিলাম।
জামিন নিয়ে 74% অংশগ্রহণকারী বিরোধী দলকে সমর্থন করেন বলে জানিয়েছে। তো আপনি বিষয়টি কিভাবে দেখছেন? আমি তো আপনার জরিপে অবাক না, কারণ গণভোটের মধ্যে দিয়েও তো এই ফলাফল প্রতিষ্ঠিত হয়েছিল। দেখেন, আমার কাছে মনে হয় কি, ধরেন আজকে যেই ডিবেটটা, যে বিরোধী দল বলছে সংস্কার পরিষদ আর সরকার বলছে সংশোধন পরিষদ, আমি কিন্তু এই দুইটা নামের মধ্যে মেজর কোনো পার্থক্য দেখি না। কারণ যে কোনো সংশোধনী একটা সংস্কার, যে কোনো সংস্কারই একটা সংশোধনী। মূল জায়গাটা হচ্ছে ফরম্যাটটা কি হবে, সংস্কারটা করবে কে, সংবিধান সংস্কার পরিষদ করবে নাকি সংবিধান সংশোধন কমিটি করবে। তা আমি মনে করি যেহেতু গণভোটের রায়ের মাধ্যমে এসেছিল এই জিনিসটা সরকারের পক্ষ থেকে, আমি মনে করি আরো উদারভাবে দেখার সুযোগ ছিল, দেখা উচিত ছিল। সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হলে কোনো সমস্যা হতো না। যেটা সালাউদ্দিন ভাইরা বলার চেষ্টা করে, এটা সংবিধানে অলরেডি নাই, ঠিক আছে, ওনার পয়েন্ট ঠিক আছে, স্ট্রিক্টলি দেখলে ঠিক আছে, কিন্তু আমরা তো একটা বিশেষ পরিস্থিতির মাধ্যমে ক্ষমতা এসেছিলাম, আমাদের বহু কিছুই তো সংবিধানে ছিল না। সংবিধান যদি নাও থাকবো তো সংবিধান সংস্কার পরিষদ গঠন করে পরে আপনার একটা সংবিধান সংশোধনীর মাধ্যমে সবকিছুই আপনার কারেক্ট করে ফেলা যেত। এর আগে আপনার বহুবার হয়েছে, যেমন আপনার জাস্টিস শাহাবুদ্দিন সাহেব যখন সুপ্রিম কোর্টের বাংলাদেশের প্রধান বিচারপতি থাকা অবস্থায় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছিলেন, এটা তো সংবিধানে ছিল না, আবার ওখানে ফেরত গেছেন। সেটা আমরা সংবিধান কারেকশন করে করেছি। পরবর্তীকালে সংবিধান কারেকশন করে অ্যামেন্ডমেন্ট করে সংবিধান সংস্কার পরিষদের সমস্ত কিছু বৈধকরণ করা যেত। আমার কাছে এই ফরম্যাটের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কন্টেন্ট। আলটিমেটলি সংবিধানে কি পরিবর্তন করা হচ্ছে। আলটিমেটলি যদি দেখা যায় যে জুলাই গণ অভ্যুত্থানকালে অন্তত যেসব বিষয়ে মতৈক্য ছিল সেগুলি সবকিছু করা হয়েছে, এবং যেগুলি বিষয়ে মতৈক্য ছিল না সেগুলি ব্যাপারেও বিবেচনা করার চেষ্টা করা হয়েছে, আমি মনে করবো এটাও একটা অগ্রগতি। হয়তো অনেকের প্রত্যাশিত মাত্রায় না, কিন্তু তারপরে সেটা একটা অগ্রগতি হবে। কিন্তু আপনারা যে এই যে 1.5 বছর সময় নিয়ে যেসব সংস্কারের জন্য এত উদ্যোগ নিলেন, নানা রকমের অধ্যাদেশ আপনারা করেছেন, আপনার ক্ষেত্রে যদি বলি যে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের আমলে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের বিধান এবং স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার জন্য জারি করা অধ্যাদেশ, সেগুলো বাতিল করে দিয়েছে জাতীয় সংসদ, এবং এইভাবে আরো অনেক রকমের সংস্কার এখন ঝুলে যাচ্ছে। গণভোট যে রায় সেই বাস্তবায়ন হচ্ছে না। তো আপনার কাছে কি মনে হচ্ছে না যে আপনি যে 15 বছরের কথা বারবার বলছেন, আপনি আবারও সেই 15 বছরের যে সিস্টেম ছিল সেই সিস্টেমে ক্রমশ ফিরে যাচ্ছে? যদিও একটি সরকার ক্ষমতায় এসেছে বিপুল জনসমর্থন নিয়ে এবং তাদের 200-র বেশি আসন রয়েছে, এবং তারা আসলে এই যে জুলাই গণঅভ্যুত্থান, তার থেকে রাজনৈতিকভাবে যদি চিন্তা করা হয় সবচেয়ে বড় সুবিধা যাদের হয়েছে সেটা হচ্ছে বিএনপি। তো তারা এরকম কেন করছে, আপনার কাছে কি মনে হয়? তারা এটা কেমন করছে ওদের জিজ্ঞেস করেন, তবে বাংলাদেশ আগের জায়গায় ফিরে যাচ্ছে না। আপনি দেখেন তো বাংলাদেশে কি এখন গুম হয়, ডিজিটাল সিকিউরিটি একটা যে কোনো লোক গ্রেফতার হয়, বাংলাদেশে কি বাক স্বাধীনতা রুদ্ধ রয়েছে, বাংলাদেশে কি ভোটাধিকার ফেরত এসেছে, বাংলাদেশে কি ব্যাংক লুট হচ্ছে, বাংলাদেশে কি মেগা প্রজেক্টের মাধ্যমে মিলিয়ন মিলিয়ন ডলার ট্রান্সফার হচ্ছে, বাংলাদেশে কি আমরা কোনো রাষ্ট্রের স্বামী স্ত্রী সম্পর্ক এই ধরনের কথা বলছি, আমার দেশের নদীর মধ্যে দিয়ে অন্য রাষ্ট্রের জন্য রাস্তা বানাই দিচ্ছি। আইনি কাঠামোর দিকে যান, যেমন গুম এবং মানবাধিকার কমিশন, এই যে দুটো বিভিন্ন অধ্যাদেশ, এই দুটো তো বাতিল। যাচ্ছি আমরা যে আইনগত সংস্কার করেছি, আমার মন্ত্রণালয়ের হাত দিয়েই তো অধিকাংশ আইন হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ ধরেন 133